হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার টপিক হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট সেল অর্গানেলস। আমরা আগেই জেনেছি যে কোষ হচ্ছে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। এই কোষের সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন রকমের কোষ অঙ্গাণুগুলো প্রেজেন্ট থাকে, যেগুলোর মধ্যে কিছু সংখ্যক হচ্ছে ডাবল মেমব্রেন স্ট্রাকচার, আবার কিছু হচ্ছে ইউনিট মেমব্রেন স্ট্রাকচার। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে কোষের সাইটোপ্লাজমে উপস্থিত একটা একক পর্দা বিশিষ্ট অঙ্গাণু, অর্থাৎ ইউনিট মেমব্রেন স্ট্রাকচার, ইউনিট মেমব্রেন সেল অর্গানেলস। এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর নামটাকে ভালোভাবে দেখলে দেখা যাবে যে এটা তিনটে ওয়ার্ড নিয়ে গঠিত। এক হচ্ছে এন্ডো, দুই হচ্ছে প্লাজমিক, আর 3 নম্বর হচ্ছে রেটিকুলাম। এন্ডো মানে আমরা জানি ইনসাইড, অর্থাৎ ভেতরের দিকে। এন্ডো মানে ভেতরে, এক্সো মানে বাইরে। আর প্লাজমিক, হেয়ার প্লাজমিক রেফার্স টু সাইটোপ্লাজম, cytoplasm, and reticulum refers to reticle, অর্থাৎ নলাকার অংশ বা জালিকাকার অংশ। তো তাহলে এই নামটাকে ভালোভাবে বিশ্লেষণ করে দেখলেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ডেফিনেশন আমরা বলতে পারবো। অর্থাৎ বলা যায় যে কোষে সাইটোপ্লাজমের ভিতরে উপস্থিত যে নলাকার বা জালিকাকার অঙ্গাণু, একক পর্দা বিশিষ্ট যে নলাকার বা জালিকাকার অঙ্গাণু উপস্থিত থাকে তাকে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী পোর্টার ইন 1945-এ। একমাত্র প্রোক্যারিওটিক কোষের সেল এবং এই প্রোক্যারিওটিক কোষ এবং আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেলের মধ্যে কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। বাদবাকি যত রকমের সেল আছে, তাদের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু উপস্থিত থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংখ্যা, একটা কোষে কত সংখ্যক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উপস্থিত থাকবে তা নির্ভর করছে কোষের আয়তনের উপর। যদি কোষের আয়তন বেশি হয় সেক্ষেত্রে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংখ্যা বেশি থাকবে, আর যদি সংখ্যা কম হয় তাহলে কম থাকবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা সাধারণত নিউক্লিয়ার মেমব্রেন, এই যে এটা হচ্ছে একটা সম্পূর্ণ সেল, এর মাঝখানে যে অর্গানেল সেটা হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে থাকে নিউক্লিয়ার মেমব্রেন। এই যে ডাবল মেমব্রেন স্ট্রাকচার নিউক্লিয়াসের, সেই নিউক্লিয়াসের যে বাইরের মেমব্রেন অর্থাৎ আউটার মেমব্রেন থেকে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা সৃষ্টি হয়। আবার সেল মেমব্রেন থেকেও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সৃষ্টি হতে পারে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কখনো কখনো নিউক্লিয়ার মেমব্রেন থেকে উৎপন্ন হয়ে সেল মেমব্রেন পর্যন্ত বিস্তৃত থাকে, এইখান থেকে উৎপন্ন হয়ে এই পর্যন্ত বিস্তৃত থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে যে একক পর্দা বিশিষ্ট চ্যানেলের মতো বা নলাকার অংশ বিশেষ। এই চ্যানেলের মধ্যে, এই চ্যানেলগুলো যে সৃষ্টি হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, এই যে চ্যানেলগুলো, এর মধ্যে তরল পদার্থ পূর্ণ থাকে। এই তরলকে বলা হয় এন্ডোপ্লাজমিক ম্যাট্রিক্স, এন্ডোপ্লাজমিক ম্যাট্রিক্স বলা হয়, এন্ডোপ্লাজমিক ম্যাট্রিক্স বলা হয়, এন্ডোপ্লাজমিক ম্যাট্রিক্স বা এন্ডোপ্লাজমিক ধাত্র। তো এই এন্ডোপ্লাজমের যে এক একটা পর্দা তার ব্যাস হচ্ছে 50 থেকে 60 অ্যাংস্ট্রম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 3 প্রকারের গঠন নিয়ে তৈরি। এক হচ্ছে সিস্টার্নি, 2 ভেসিকেল এবং 3 হচ্ছে টিবিউলার। এই ভেসিকেলগুলো সাধারণত চ্যাপ্টা থলির মতো অংশ, যেগুলো কোনো শাখা বিশিষ্ট হয় না, অর্থাৎ এদের মধ্যে কোনো শাখা দেখা যায় না। এই যে গঠনগুলো দেখা যাচ্ছে, এই যে গঠনগুলো, এগুলোকে বলা হচ্ছে সিস্টার্নি। এগুলো সাধারণত প্যারালেলি অবস্থান করে, একটার সঙ্গে আরেকটা প্যারালাল অবস্থান করে এবং এদের মধ্যে কোনো শাখা থাকে না, এবং লম্বা চ্যাপ্টা থলির মতো অংশ, এগুলোকে বলা হচ্ছে সিস্টার্নি। এদের ব্যাস কত না 40 থেকে 50 ন্যানোমিটার। এইগুলোতে অনেক সময় রাইবোজোম দানা অ্যাটাচ থাকে, এদের দুপাশে রাইবোজোম দানা অ্যাটাচ থাকে। অর্থাৎ রাইবোজোম দানা আমরা জানি প্রোটিন ফ্যাক্টরি, অর্থাৎ এর মধ্যে প্রোটিন সংশ্লেষিত হয়। তাহলে এই অংশগুলো সিস্টার্নির মধ্যে প্রোটিন সংশ্লেষিত হয়। আর 2 নম্বর হচ্ছে ভেসিকেল। ভেসিকেলগুলো হচ্ছে গোলাকার বা ডিম্বাকার গহ্বরের মতো অংশ। এই যে অংশগুলো, এগুলোকে বলা হচ্ছে ভেসিকেল। এগুলো সাইটোপ্লাজমের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে এবং এগুলো সাধারণত কি হয়, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সিস্টার্নির মধ্যে যখন কোনো প্রোটিন সংশ্লেষিত হয় বা অন্য কোনো পদার্থ সংশ্লেষিত হয়, সেগুলোকে যখন তাদের মানে পরিবহন করার দরকার হয়, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার দরকার হয়, তখন এই চ্যানেলের মধ্য দিয়ে সেগুলো পাস হতে এসে লাস্টে এখানে একটা বার্ডের মতো গঠন সৃষ্টি করে। সেই বার্ডটা যখন এই জায়গা থেকে ডিট্যাচ হয়ে যায়,
সেইগুলো থেকে ভেসিকেল সৃষ্টি হয়। ঠিক আছে, এইভাবে ভেসিকেল সৃষ্টি হয়। আর এগুলোর ব্যাস সাধারণত 25 থেকে 500 ন্যানোমিটার। আর একটা গঠন রয়েছে, সেটা টিবিউল। টিবিউল সাধারণত শাখা বিশিষ্ট চ্যাপ্টা থলির মতো অংশ, যেগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়ে জালকের মতো গঠন সৃষ্টি করছে। এই যে এই অংশটা, একে বলা হচ্ছে টিবিউলস। এদের ব্যাস হচ্ছে 50 থেকে 190 ন্যানোমিটার। এদের গায়ে সাধারণত রাইবোজোম প্রেজেন্ট থাকে না। ঠিক আছে, এবার এই রাইবোজোমের উপস্থিতির উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। এই যে রাইবোজোম উপস্থিত থাকছে, যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামগুলোতে রাইবোজোম প্রেজেন্ট থাকছে, অর্থাৎ এই যে এই অংশটা, একে বলা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। যেহেতু রাইবোজোম দানাগুলো তার চারপাশে যখন প্রেজেন্ট থাকছে, অনেকটা রাফ অ্যাপিয়ারেন্স সৃষ্টি হচ্ছে। দেখে মনে হচ্ছে যেন এর মধ্যে কোনো দানা দানা অংশ প্রেজেন্ট রয়েছে, যাকে দেখে অনেকটা রাফ লাগছে, সেই জন্য একে বলা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আর যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামগুলোতে রাইবোজোম দানা প্রেজেন্ট থাকে না, তাদেরকে অর্থাৎ এই অংশটাকে, এগুলোকে বলা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা SER কে SER দিয়ে ডিনোট করা হয়। আর একে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে RER দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামগুলো সাধারণত নিউক্লিয় পর্দার সঙ্গে অ্যাটাচ থাকে, মানে নিউক্লিয় পর্দার ধারে পাশে অবস্থান করে। আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম তৈরি হয়। রাইবোজোম দানা খসে গিয়ে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম তৈরি হয়। এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামগুলোতে রাইবোজোম প্রেজেন্ট থাকায় এরা প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান হিসেবে কাজ করে। অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের মধ্যে প্রোটিন সংশ্লেষিত হয়। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের মধ্যে কোনো রাইবোজোম দানা প্রেজেন্ট না থাকায় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের মধ্যে কোনো প্রোটিন তৈরি হয় না। এই হলো সাধারণ একটা গঠন। এবার আমি এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের দুটো ভাগ, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের ডিফারেন্স আলোচনা করব। তো রাইবোজোমের উপস্থিতির উপর নির্ভর করে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে যে দুটো ভাগে ভাগ করা হলো, সেটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম অ্যান্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের পার্থক্যগুলো কী হচ্ছে? তাহলে এক হচ্ছে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে ডিনোট করা হয় RER দ্বারা, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে ডিনোট করা হচ্ছে SER দ্বারা। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম উপস্থিত থাকে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কোনো রাইবোজোম উপস্থিত থাকে না। তাহলে রাইবোজোম যেহেতু উপস্থিত থাকে না, সেই জন্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন সিনথেসিস হয় না। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, যেহেতু হেল্প ইন সিনথেসিস অফ প্রোটিন অ্যান্ড এনজাইম, যেহেতু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম উপস্থিত থাকে, তাই এটা প্রোটিন সিনথেসিসে হেল্প করে, প্রোটিন এবং এনজাইম সিনথেসিস হয়। আর অন্যদিকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হেল্প ইন দ্য সিনথেসিস অফ গ্লাইকোজেন অ্যান্ড লিপিড। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার, অর্থাৎ নিউক্লিয়াস সংলগ্ন স্থানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রেজেন্ট থাকে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম জেনারেলি পেরিফেরির দিকে অবস্থান করে, অর্থাৎ প্লাজমা মেমব্রেনের সাইডের দিকে অবস্থান করে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কানেক্টেড উইথ নিউক্লিয়ার এনভেলপ, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেনের সঙ্গে সবসময় কানেক্টেড থাকে। যেহেতু নিউক্লিয়ার মেমব্রেন থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হচ্ছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা যে তৈরি হওয়ার সময় সাধারণত এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা নিউক্লিয়ার মেমব্রেনের সঙ্গে যুক্ত থাকে, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা প্লাজমা মেমব্রেনের সঙ্গে কানেক্টেড থাকে। আরেকটা পার্থক্য হচ্ছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়ার মেমব্রেন থেকে তৈরি হয়, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন রাইবোজোমগুলোকে থেকে রাইবোজোম খসে পড়ে বা রাইবোজোম ঝরে পড়ছে, তখনই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হচ্ছে। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি না? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে যে কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, অর্থাৎ মেকানিক্যাল সাপোর্ট প্রদান করে। একদম নিউক্লিয়ার মেমব্রেন থেকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত যেহেতু প্রেজেন্ট থাকছে, সেজন্য কোষের একটা স্কেলিটনের হিসেবে কাজ করছে এবং কোষকে মেকানিক্যাল সাপোর্ট প্রদান করছে। আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেহেতু কোষের সাইটোপ্লাজমের মধ্যে অনেকটা জায়গা জুড়ে নলাকার অংশ বিশেষ প্রেজেন্ট থাকছে, তো এটা কোষকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে দেয় এবং কোষের যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে সাইটোপ্লাজমের কোষের রাসায়নিক বিক্রিয়াগুলোকে আলাদা রাখে এবং ডিফারেন্ট অর্গানেলসগুলোকেও আলাদা রাখতে সাহায্য করে। এটি প্রোটিন সিনথেসিসে
প্রোটিন সিনথেসিসে বিশেষ ভূমিকা গ্রহণ করছে। যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে পার্ট, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা প্রোটিন সিনথেসিসে সাহায্য করছে। অন্যদিকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড এবং গ্লাইকোজেন সিনথেসিসে সাহায্য করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বিভিন্ন রকমের কোষ অর্গানেল সৃষ্টি হয়, যেমন সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে গলগি বডিজ তৈরি হয় এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পরিবাহক হিসেবে কাজ করে, অর্থাৎ চ্যানেল হিসেবে কাজ করে। কোষের বিভিন্ন বস্তু, প্রোটিন, ফ্যাট, এগুলোকে কোষের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার কাজ করে। যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে যে চ্যানেলগুলো সৃষ্টি হচ্ছে, যে এখানে এন্ডোপ্লাজমিক ম্যাট্রিক্স, সেই এন্ডোপ্লাজমিক ম্যাট্রিক্সের মধ্য দিয়ে কোষে উৎপন্ন প্রোটিন বা লিপিড এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। কোষে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে প্রোটিনটা প্রথমে ভেসিকেলে আসে, ভেসিকেল থেকে সেটা গলগি বডিজে যায়, সেখানে আরও পরিবর্তিত হয়ে কোষের যে স্থানে প্রোটিনের প্রয়োজন বা লিপিডের প্রয়োজন সেই স্থানে পরিবাহিত হয়। এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচার এবং কাজ সম্পর্কে আমি আলোচনা করলাম। তো এই পুরো টপিকটার মধ্যে যদি তোমাদের কোনো কিছু অসুবিধা থাকে বা কোনো কিছু কোয়ারিজ থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এক্সপ্রেস করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।